Okay, so let's start today's discussion, and we're talking about the neural coordination. That is, I think, the last chapter in NCRT. That is not the last chapter because এরপরে chemical coordination আছে, but as we know, all the chapters are done from human physiology, so this is the last one, and that is the neural coordination. We will start. Okay, so we'll start one by one from NCRT. There will be concept we will discuss, and definitely after that we will practice some amount of questions also. So let's start with the basic points of this chapter. Like for example, we are talking about neural coordination, control and coordination. So আমরা জানি control মানে নিয়ন্ত্রণ and coordination মানে সমন্বয়. Already coordination আমরা পড়েছিলাম যখন আমরা হরমোন ডিসকাস করেছি, right? So in hormone we are discussing about the coordination and we know how coordination works. Okay, so let's discuss about the control part. So coordination is the process through which two or more interact, complement and functions one another. As we know, coordination মানে কি একটার সাথে আরেকটা অর্গানের সমন্বয়, রাইট? ফর এক্সাম্পল ইনসাইড আওয়ার বডি, হার্ট, কিডনি, লিভার। তো আমরা যেরকম ইন্টারাক্ট করি কি কেমন আছিস একজন অন্যজনের সাথে, সো ইট ইজ লাইক দ্যাট কাইন্ড অফ কোঅর্ডিনেশন, বাট ইট ইজ নট এক্স্যাক্টলি দ্যাট কাইন্ড, কারণ ওই ধরনের কমিউনিকেশন আমরা ভার্বালি করি অ্যান্ড এরা নন ভার্বালি করে। ইন্টারনাল অর্গ্যানসরা কানেকশন কীভাবে করে? দে আর অলওয়েজ কানেক্ট থ্রু ইলেকট্রিক্যাল ইম্পালস, আইদার ইলেকট্রিক্যাল ইম্পালস অ্যান্ড আদার অপশন ইজ দ্য কেমিক্যাল ইম্পালস। তো কেমিক্যাল আর না হলে ইলেকট্রিক্যাল, এই দুটো সিগন্যালিংয়ের মাধ্যমে ওরা একে অপরের সাথে কথা বলে, রাইট? আর এই দুটো সিগন্যালিং কখন সবচেয়ে বেশি ফাস্ট ফরওয়ার্ড হতে পারে? যখন আমাদের বডিতে ভালো ব্লাড সাপ্লাই থাকবে, গুড অ্যামাউন্ট অফ ব্লাড সাপ্লাই থাকবে প্রত্যেকটা অর্গানে তখন। অ্যান্ড ভালো অ্যামাউন্টে ব্লাড সাপ্লাই করার জন্য অনলি ওয়ান অপশন, দ্যাট ইজ এক্সারসাইজ। এক্সারসাইজ করলে প্রত্যেকটা মাসেলের মধ্যে প্রপার অ্যামাউন্টে অক্সিজেন পৌঁছায়, ব্লাড সাপ্লাই ভালো থাকে, দ্যাট মিনস। আর তাহলে কী হয়, ওদের মধ্যে কোঅর্ডিনেশন ভালো হয়। সো অ্যাজ উই নো, দিস ইজ আ প্রসেস অ্যান্ড দিস ইজ দ্য ইন্টারাকশন বিটুইন টু অর মোর অর্গান। দুটো তিনটে হয়, লিভারের সাথে হার্টের হতে পারে, কিডনি হতে পারে। তো ইন্টারাকশন অলওয়েজ থ্রু দিস নিউরাল প্রসেস। সো লাইক ফর এক্সাম্পল ডিউরিং এক্সারসাইজ, আমরা যখন এক্সারসাইজ করি, আমি এক্ষুনি বললাম যে যখন এই ইম্পালসগুলো তখন খুব ভালোভাবে কাজ করবে যখন আমরা কি করব না, বেসিক্যালি যখন আমরা এক্সারসাইজের মধ্যে ইনভলভ থাকবো, কারণ তার মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই হয়। যখন এক্সারসাইজ করা হয় তখন অক্সিজেন সাপ্লাই সব থেকে ভালো থাকে। সো ডিউরিং এক্সারসাইজ ইনক্রিজ এনার্জি ডিম্যান্ড অফ মাসেল। অ্যাজ উই নো, এক্সারসাইজের সময় ডিম্যান্ড তো থাকবেই মাসেলে এনার্জির, অ্যান্ড ফর দ্যাট রিজন হোয়াট হ্যাপেন, রেট অফ রেসপিরেশন ইনক্রিজ করে। তো এটা আমরা রেসপিরেশন চ্যাপ্টারে পড়েছি। মাসেল যখন রিল্যাক্স থাকে, কন্ট্রাক্ট থাকে, যখন মাসেল ওয়ার্ক করে তখন ইট হ্যাভ সাম অ্যামাউন্ট অফ, ইট নিড সাম কাইন্ড অফ এনার্জি। সো দ্যাট মিনস ইট নিড এনার্জি ডিম্যান্ড থাকছে ওই সময়, রাইট? অ্যান্ড তার জন্য কি হচ্ছে, রেট অফ রেসপিরেশন বাড়ছে, শ্বসনের হার বাড়ছে, বিকজ ডেফিনেটলি নিড সাম অ্যামাউন্ট অফ ক্যালোরি। অ্যান্ড শ্বসনের হার বা রেসপিরেশন ইনক্রিজ করলে সাপ্লাই অফ অক্সিজেন ইজ অলসো ইনক্রিজ, কারণ অক্সিজেন সাপ্লাই তো বাড়বেই না, রেট অফ রেসপিরেশন বাড়লে। অ্যান্ড তার জন্য কী হবে, প্রত্যেকটা অর্গান খুব ভালো করে ইন্টারকানেক্ট, কমপ্লিমেন্ট হতে পারবে একে অপরের সাথে। So please remember this 4 point. During exercise, increase of energy demand of muscle, which increases the rate of respiration. কে কার সাথে কীরকমভাবে সম্পর্ক থাকে, এরকম কোয়েশ্চেন অলরেডি এসছে। এবং যখনই রেসপিরেশন ইনক্রিজ থাকবে, ডেফিনেটলি অক্সিজেন সাপ্লাই কিন্তু বেড়ে যাবে। নাও by this by this activity, lung, heart, kidney are involved, as we discussed যে দুটো তিনটে অর্গান এইভাবেই কানেক্টেড থাকে। Now these two lines are very very important for AR or a certain region question. ওকে, অলরেডি এটা আমরা ডিসকাস করেছিলাম, হরমোনে ছিল যে নিউরাল কোঅর্ডিনেশন ইজ ভেরি ফাস্ট প্রসেস, ওয়াইল এন্ডোক্রাইন কন্ট্রোল ইজ ভেরি স্লো প্রসেস। একটু যদি ভালো করে তোরা মনে করার চেষ্টা করিস, সো উইল ডিসকাস। আমরা ডিসকাস করেছিলাম যে নিউরাল সিস্টেম, আই এম সরি, জাস্ট আ মিনিট। ওকে, সো আমরা ডিসকাস করেছিলাম যে ইন হিউম্যান বডি সবচেয়ে ফাস্ট কোন সিস্টেম কাজ করে, নিউরাল সিস্টেম। এটা আমরা হরমোন চ্যাপ্টারে পড়েছিলাম। ফলোড বাই এনজাইমস, neural system followed by endocrine system, and we know endocrine system মানে the very simple thing, that is hormone. And then we discuss the next part, and that is the exocrine system. So as we know, the example of exocrine means definitely enzyme. And এখানে নিউরাল সিস্টেমের এক্সাম্পল কী হবে, ডেফিনেটলি নিউরনস, নার্ভ সেলস।
রাইট। সো নিউরন সব থেকে ফাস্ট ইম্পালস ক্যারি করে, দেন হরমোন and then enzyme. Please remember, neural system is greater than endocrine system and it is greater than the exocrine system. তো আমরা ডিসকাস করেছিলাম তখন এন্ডোক্রিন ফাস্ট হয় অ্যাজ কম্পেয়ার টু এক্সোক্রিন, এবং এই লাইনটাও ডিসকাস করেছিলাম যে নিউরন তার থেকেও ফাস্ট হয়। সো এইটা রিপিট হয়ে গেল। প্লিজ রিমেম্বার, নিউরাল কোঅর্ডিনেশন or neural control is very fast process. Why? Because it is controlled by electrical impulse, right? Electrical impulse always faster than any kind of chemical, and আমরা জানি endocrine system is worked by chemical impulse. Definitely some kind of neural system is also worked by chemical impulse, যেগুলো কিনা chemical synapse, I will discuss it later, but maximum neurons are working by this electrical impulse, সেই কারণে বেশি ফাস্ট হয়, endocrine কিন্তু স্লো হয়। Move on to the next part is the neural system, next part of NCERT. So neural system of all animal composed of highly specialized cell neuron, as we know, the structural and functional unit of nervous system or nerves we can call. Neurons are the cell, তো পুরো নিউরন দিয়ে আমাদের নার্ভাস সিস্টেমটা তৈরি হয়েছে। নাও নিউরাল অর্গানাইজেশন ইজ ভেরি সিম্পল ইন লোয়ার ইনভার্টিব্রেটস, অর্থাৎ নিম্ন শ্রেণীর অমেরুদণ্ডী প্রাণী। লোয়ার মিন্স নিম্ন, ইনভার্টিব্রেটস মিন অমেরুদণ্ডী প্রাণী। তাদের ক্ষেত্রে আমরা কি দেখি, একদম সিম্পল ধরনের নিউরাল সিস্টেম পাওয়া যায়। দে অলসো কন্টেন নিউরাল সিস্টেম, বাট ইট ইজ ভেরি সিম্পল, নট কমপ্লেক্স লাইক হিউম্যানস. So example is Hydra, which composed of network of neuron. Now this is very important. Example দিতে পারে following this, which is a neural communication of Hydra, ওখানে হয়তো অন্য ডিফারেন্ট অপশনস দিল, তার মধ্যে নেটওয়ার্ক অফ নিউরনও দিয়ে দিল, অর্থাৎ শুধু নিউরনও দিতে পারে এবং নেটওয়ার্ক অফ নিউরনও দিতে পারে। সো বি কেয়ারফুল, যে কোনো অপশন কিন্তু ট্রিকি বানিয়ে দেওয়া যেতে পারে। নেক্সট, ইন ইনসেক্ট ব্রেন ইজ প্রেজেন্ট along with the number of ganglia. ইনসেক্টদের ক্ষেত্রে আমরা অনেক ইনসেক্ট দেখেছি, দ্য লটস অফ এক্সাম্পল আর দেয়ার, যেখানে কিন্তু গ্যাংলিয়া থাকে ব্রেনের সাথে, which actually act as a communicator, and neural tissues are also there. Invertebrates, that means we're talking about all kind of invertebrates, means all kind of vertebrates, sorry, মেরুদণ্ডী প্রাণী, তাদের ক্ষেত্রে ডেভেলপ বা কমপ্লেক্স নিউরাল সিস্টেম পাওয়া যায়, মোর ডেভেলপ অর কমপ্লেক্স নিউরাল সিস্টেম পাওয়া যায়, যেটা আমরা ডিসকাস করব। ওকে, move on to the next part, that is the human neural system. So this is the very basic classification of human neural system, which we can subdivide it into CNS and PNS, central nervous system as we discussed, and peripheral nervous system. Now central nervous system is very simple, as we know, একটা আমাকে আমরা জেনারেলি বলি spinal cord and another one is brain, অর্থাৎ CNS এর দুটোই ভাগ হয়, one is called brain and another one is called spinal cord, right? But peripheral nervous system again divide into two sections, that is somatic nervous system or somatic neural system and autonomic neural system, which is very very important for our body. Autonomic nervous system and somatic nervous system, so please focus on this. And then autonomic nervous system or ANS ও বলি এটা আমরা, ANS, which is subdivided into sympathetic nervous system and parasympathetic nervous system, যেটা অলরেডি আমরা ডিফারেন্ট সিস্টেম লাইক রেসপিরেশনে, ডাইজেশনে কারো না কারোর ভূমিকা দেখেছি, পেরিস্টলসিসে দেখেছিলাম, রাইট? সো অটোনমাস নার্ভাস সিস্টেম ক্লাসিফাইড ইন্টু এসএনএস অর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো টোটালটা যদি আমরা দেখি, হিউম্যান নিউরাল সিস্টেম কনসিস্ট অফ CNS, consist of PNS, right? PNS divided into somatic neural system and autonomic neural system, and central nervous system also divided into brain and spinal cord, and autonomic nervous system is classified into sympathetic and parasympathetic nervous system. That is all about the division. There are a lot of things about this, there are a lot of things, lot of details are there, but we need to still focus on NCERT. No need to read any other kind of information which is not present in NCERT. Yes, some kind of information definitely you need, যেগুলো আমি প্রোভাইড করব, বাট সবের জন্য দরকার নেই, বিকজ কোশ্চেন আসে না, লাভ কিছু হবে না। So that is the subdivision of CNS, as we just discussed, that CNS divided into brain and spinal cord into two part, and the peripheral nervous system, which is very very important, আমরা just discuss করলাম peripheral nervous system, that is the PNS, যেটাকে আমরা autonomic somatic এ divide করলাম, that is also classified. This is classified on the basis of structure. This is classified on the basis of structure, and this is the classification of PNS on the basis of function. Please remember, this is very important. Functional classification. So according to final functional classification, PNS divided into afferent and efferent. বাংলায় মনে করে দেখি afferent efferent সিস্টেম আমরা পড়েছিলাম, যেখান দিয়ে সেন্সারি আর মোটর দুটো পাস করে। সো অ্যাফারেন্ট মানে কি, আনা, মাথায় রাখবি, এ ফর অ্যাফারেন্ট আর এ মানে আনা, অর্থাৎ আসে কোনো কিছু, যদি কোনো কিছু আসে,
afferent nerve fiber transmit impulse from tissue to organ to central nervous system, অর্থাৎ টিস্যু থেকে অর্গান এবং সেখান থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আসছে ইম্পালস, দেন ডেফিনেটলি দ্যাট ইজ অ্যাফারেন্ট। ইফারেন্ট মানে কি? এক্সিট, তো জানা, বাইরে যাওয়া। এফারেন্ট নার্ভ ফাইবার ট্রান্সমিট ইম্পালস ফ্রম সিএনএস টু টিস্যু, অর্থাৎ দেখ কিছু থেকে এখানে যদি দেখিস যে টিস্যু থেকে সিএনএসে আসছে, এখানে যদি দেখিস সিএনএস থেকে টিস্যুতে যাচ্ছে, তো আসা মানে অ্যাফারেন্ট, জানা মানে এক্সিট অর্থাৎ ইফারেন্ট। এটা মাথায় রাখলে হয়ে যাবে। Next is the structure of neuron. We're very basic about the structure. The neuron is composed of three major important parts. What are the three major parts? Cell body, dendrites and axon. If we see in the diagram, we are very clear about this. This total thing is cell body. This total area, sorry, yes, so this total area is actually the cell body, where in between there is, as we know, brain of cell, nucleus is there. So total ta kintu cell body আর তার মাঝখানে আমার nucleus থাকছে, that means cell body contain nucleus, and we can see some small granules over there. We can see some small granule over the cell bodies, right? I am talking about these cell bodies, lots of cell bodies, lots of granules are there which are made up of rough endoplasm reticulum. We will discuss it later. So this is very important thing we should remember definitely, and these are called nasal granules. So nasal granules are nothing but granules present inside the cell body of neuron. And cell body is also called what? Cell body is also called cyton. Please remember. So main part we will cover the cell body, যেটুকুটা আমরা এইটুকুকে ডিসকাস করলাম. This is the total area which is actually known as the cell body, and inside this nucleus is there, and some of the granular cell is present in the definitely the cytoplasmic area of that cell body, which is known as nasal and granules, nasals granules. Now next one is dendrite. First we discuss about dendron. So this is not dendron. Dendron means আমি যদি জুম করে দেখাই, this is the neuron, dendron, this is the dendron, this is the dendron. But what are dendrites? Dendrite means the subdivision of dendron, like these are the dendrites I make by pink. তো এগুলো কিন্তু dendrites হয়, okay? So dendron are the main branch, and তার subsidiary বা তার associative branch এগুলো, these are dendrites. Please remember, this is also very very important. Now next is axon. Axon যদি আমরা দেখি, it contain myelin sheath and swan cell. So what is axon? Axon is the straight line. If we're talking about axon, that means we're talking about this section. এই টোটাল যে লম্বা পাথওয়েটা ট্রান্সমিট হচ্ছে, that is the axon. এবং তার সাথে যদি আমরা আরেকটু ডিটেলে দেখি, we get some kind of area like this, right? These are, we can call the embedded structure. তো এই জায়গাগুলোকে আমরা কি বলছি? These are called myelin sheath. Very important structure. These are called myelin sheath. Please remember. Now myelin sheath also contain, if you see clearly, that কিছু black cells দেখতে পাচ্ছি আমরা myelin sheath, আমি এগুলো red mark করে দিচ্ছি, okay? So these are the cells. That means myelin sheath associative cells এর মধ্যে আমরা কিছু black dot পাচ্ছি. These are also one kind of cell, and this cell is known as swan cell. So myelin sheath always contains swan cell. Please remember, myelin sheath থাকলে swan cell থাকে, and এগুলো কোথায় থাকছে? axon এর মধ্যেই থাকছে, অর্থাৎ axon এর আশেপাশে থাকছে, axon associative. Okay, now we're talking about some detail about this area, but before that কিছু বাকি থাকছে নাকি দেখি. We discuss about cell body, we discuss about nucleus, swan cell, axon, myelin sheath, nodes of Ranberry. Now what is nodes? Nodes mean, we know this is actually nodes. So আমরা যদি ভালো করে দেখি যে একটা এন্ড আর একটা এন্ড, যেখানে এন্ড হচ্ছে, আমি যদি এটা একটা ডায়াগ্রাম দেখাই, লাইক ফর এক্সাম্পল দিস, if this is your axon, right? So আমরা axonএর উপরে দেখলাম myelin sheath presence থাকছে like this, এরকম থাকছে, এরকম থাকছে, এরকম থাকছে, এরকম থাকছে. So there is some gap between two myelin sheaths. Okay, so if we see some kind of gap, we are very clear about this. Like for example, this is also one gap, and this is one gap, this one and this one also. This is called node of Ranvier. So node of Ranvier means node that is present in between two myelin sheath, that is present in between the gap of two myelin sheath, which is termed as node of Ranvier. And as we know, inside the myelin sheath there is some kind of cells are also there, and these cells are called swan cell, right? These cells are called swan cell. So please remember, nodes of Ranvier means the distance. Nodes of Ranvier মানে কি হচ্ছে? দুটো myelin sheath এর মাঝখানে যে গ্যাপটা থাকছে, these are some kind of node, and this is the nodes of Ranvier, which is very very important.
নাও একদম শেষের দিকে আমরা যদি দেখি, উই আর গেটিং টু ইম্পর্টেন্ট স্ট্রাকচার, অ্যাক্সন টার্মিনাল অ্যান্ড সাইন্যাপটিক নব। তো অ্যাক্সন টার্মিনাল কোনটাকে বলছে দেখছি আমরা, অ্যাক্সন এরকমভাবে টার্মিনেট হয়ে যাচ্ছে, সো দিজ আর টার্মিনালস। একদম শেষের দিকের এরিয়াগুলোকে আমরা বলছি টার্মিনাল, এবং সেই টার্মিনালসের মধ্যে উই আর গেটিং সাম কাইন্ড অফ নব লাইক স্ট্রাকচার, লাইক দের ইজ আ নব, there is knob, there is knob, there is knob, knob and knob. So these are knob, that means something which have to release from that. সাইন্যাপটিক নব এমন একটা জায়গা যেখানে নিউরো ট্রান্সমিটার, যেটা কিনা কেমিক্যাল ইম্পালসের জন্য রেসপন্সিবল, সেটা তৈরি হয়, সিনথেসাইজ হয় এবং সেখান থেকে সিক্রিয়েট হয়। সো সাইন্যাপটিক নব কন্টেন হোয়াট? Synaptic knob contain neurotransmitter, and this example like acetylcholine is there, GABA is there, we'll discuss it later, but these are the example of neurotransmitter. So neurotransmitter is very important because it is present on the terminal area, like in the end of axon terminal, right? So please remember this data because this is the important for NEET already এসছে, যে নিজল গ্র্যানিউলস যেটা আমরা দেখলাম, নিজল গ্র্যানিউলস কোথায় ছিল? সাইটনের মধ্যে। লিজেল গ্র্যানিউলস কীরকম হয়? ইরেগুলার মাস অফ আরিয়ার, আমি বলেছিলাম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, অ্যান্ড আই থিঙ্ক এভরি ওয়ান নো, আমি পড়িয়েছি সেল চ্যাপ্টারে, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ডিভাইডেড ইন্টু স্মুথ অ্যান্ড রাফ। রাফ মানে কি? রাফ মানে উইচ কন্টেন রাইবোসোম। তো রাফ নামটাই হচ্ছে এরকম, মাইক্রোস্কোপে যদি আমরা দেখি in endoplasmic reticulum we're getting this kind of small dots, we're getting this kind of small dots, and these dots are called what? These dots are called, very important, ribosomes. So for that reason we can call it rough endoplasmic reticulum because it contain ribosomes. Okay, so nasal granules are irregular mass of what? Nasal granules are irregular mass of rough endoplasmic reticulum with numerous as well as free ribosomes and polyribosomes. So ওর মধ্যে ribosomes থাকছে, those are free, and some kind of polysomes are there. Please remember, this is important. Now, as we just discussed, each branch of terminate a bulb-like structure called synaptic knob. আমরা এক্ষুনি দেখলাম these are synaptic knob, আর আমি একটু আগে ডিসকাস করলাম যে সেখানে কি হয়, নিউরো ট্রান্সমিটার সিনথেসাইজ হয়। সো এর ভিতরেও কি থাকে? কিছু ভেসিকল থাকে। এটা আমরা একটা জুম ইন ভিউ দেখবো একটু পরে, এরকম বড় একটা স্ট্রাকচার, যে সাইন্যাপটিক নবের ভিতরে এরকম কিছু ভেসিকলস থাকে যার মধ্যে নিউরো ট্রান্সমিটারগুলো প্রিপেয়ার হয়, অ্যান্ড দিস ইজ কল্ড হোয়াট? দিস ইজ কল্ড সাইন্যাপটিক ভেসিকল। দিস ইজ কল্ড synaptic knob, and it contained some kind of fluid, that is it contains synaptic vesicle we just discussed, and that synaptic vesicle contain what? Neurotransmitter. দুটো neurotransmitter example দেখলাম, acetylcholine and GABA. Okay, so I hope this is absolutely clear. Now the next part is the division. So বেসড অন দ্য নাম্বার অফ অ্যাক্সন অ্যান্ড ডেনড্রাইট, আমরা যদি দেখি যে কত অ্যাক্সন ডেনড্রন থাকছে বা ডেনড্রাইটস থাকছে একটা নিউরনে, তাহলে আমরা নিউরনকে টোটাল তিনটে মেনলি পাঁচটা ভাগে ভাগ করা যায়, বাট আমাদের এনসিআরটিতে বলে শুধু মাল্টিপোলার, ইউনিপোলার, বাইপোলার। ওকে, সো দিস থ্রি, সাম সিউডোপোলার ইজ অলসো দেয়ার and also tripolar is there, but সেগুলো মেনশন নেই, and we no need to discuss about detail. মাল্টিপোলার নিউরন তার মানে কি? মাল্টিপোলার নিউরন মানে যার মধ্যে অনেকগুলো পোল, তার মানে একটা অ্যাক্সন তো থাকছেই, প্রথম কথা একটা সাইটন থাকছে, একটা অ্যাক্সন থাকছে, এবং সেই অ্যাক্সনের মধ্যে অনেক ব্রাঞ্চেস যুক্ত ডেনড্রাইটস থাকছে, এবং এই অ্যাক্সনটাও অনেক দিকে টার্মিনেট হতে পারছে। সো মাল্টিপল নিউরন মানে একটা অ্যাক্সন বা টু অর মোর ডেনড্রাইটস, একের বেশি ডেনড্রাইটস থাকছে, কিন্তু একটা থাকছে না, তাহলে সেটাকে আমরা মাল্টিপোলার নিউরন বলবো। খুব কমন একটা এক্সাম্পল হচ্ছে সেরিব্রাল কর্টেক্স, ভীষণ ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, প্লিজ রিমেম্বার। সেরিব্রাল কর্টেক্স ইজ অ্যান এক্সাম্পল অফ মাল্টিপোলার নিউরন, যেটা আমাদের বডিতেও দেখা যায়। ইউনিপোলার নিউরন মানে কি হবে? যদি একটা সেল বডি থাকে উইথ ওয়ান অ্যাক্সন, একটাই সেল বডি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটাই সেল বডি এবং একটাই অ্যাক্সন, কোনো ব্রাঞ্চেস নেই অত কিছু সেল বডির মধ্যে। সো তাহলে সেটাকে আমরা বলবো ইউনিপোলার। ইউনি মানে এক, পোলার মানে মেজবিনো, যে সেল বডি। সো একটা সেল বডি, একটা অ্যাক্সন উইথ ওয়ান অ্যাক্সন যদি থাকে তাহলে এটা ইউনিপোলার নিউরন হয়। বুঝতেই পারছি সেটা কখন পাওয়া যাবে? হিউম্যানেই পাওয়া যায়, এমব্রায়োনিক স্টেজের ডেভেলপমেন্টে, ফাউন্ড ইন এমব্রায়োনিক স্টেজ, অর্থাৎ যখন আমরা মডুলা, ব্লাস্টুলা তার পরের স্টেজে আছি, বা জাস্ট অর্গ্যানোজেনেসিস শুরু হয়েছে, সেই সময় কিন্তু এমব্রায়োনিক স্টেজে কিন্তু ইউনিপোলার নিউরন দেখা যায়। সো দ্যাটস ওয়াই প্লিজ রিমেম্বার দ্য এক্সাম্পল। বাইপোলার নিউরন এগেন ভেরি ইম্পর্ট্যান্ট, হিউম্যানের রেটিনায় পাওয়া যায়, প্লিজ মার্ক ইট, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, এক্সামে আসতে পারে, অলরেডি এসছে কিন্তু ফার্স্ট ইয়ারে। তো বাইপোলার neurons are found inside human eye, means the retina of eye, definitely retina is the
photosensitive layer, retina is the inner layer of the eye, and bipolar মানে কি হয়, একজন একটাই থাকবে, বাট and one dendrite is also there. আমরা যদি দেখি বাইপোলার ক্ষেত্রে কি হচ্ছে, একটা একজন এবং ডেনড্রাইটস কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিরেকশনে আছে। সো দ্যাট ইজ বাইপোলার। নাও আমরা যদি একজনকে ডিভাইড করি, যেটা আমরা একটু আগে বলছিলাম, তো আমরা দেখব যে একজন দু রকমের হয়, একটা মাইলিনেটেড, একটা নন মাইলিনেটেড। মাইলিনেটেড নন মাইলিনেটেড মানে ভেরি সিম্পল, আমরা একটু আগে ডিসকাস করলাম যে মাইলিনেটেড মানে যেমন এটা যার মধ্যে মাইলিন শীট থাকছে, সো দিজ আর উই ক্যান কল যে মাইলিনেটেড একজন, আমরা এগুলোকে বলতে পারি। বাট ইফ আই এম টেকিং অ্যানাদার এক্সাম্পল যার মধ্যে কোনো মাইলিন শীট নেই, জাস্ট ফর এক্সাম্পল, তো এর মধ্যে মাইলিন শীট নেই, একটা জিনিস মাথায় রাখবো, মাইলিন শীট যদি থাকে তাহলে তার মধ্যে সোয়ান সেলও প্রেজেন্ট থাকবে। যেহেতু এখানে মাইলিন শীটও নেই, তাহলে এখানে সোয়ান সেল থাকারও কোনো চান্স নেই, রাইট? সো যদি মাইলিন শীট যুক্ত এরকম সোয়ান সেল থাকে, তাহলে এটাকে আমরা কি বলি জানি, সেটাকে আমরা বলি ইলেকট্রিক্যাল, খুব সিম্পলি আমরা বলতে পারি ইলেকট্রিক্যাল সাইন্যাপস। আমরা পরে পড়বো সাইন্যাপসিস কী হচ্ছে, ইলেকট্রিক্যাল ইম্পালস, কেমিক্যাল ইম্পালস কী হয়, কেমিক্যাল সাইন্যাপস কী হয়। বাট যেহেতু এটা একটা যেহেতু এটার মধ্যে মাইলিনেটেড, খুব সিম্পল মাইলিন শীট থাকছে যেগুলো একজনটা মাইলিনেটেড, সেই কারণে আমরা এটাকে বলবো ইলেকট্রিক্যাল মাইলিনেটেড একজন বা ইলেকট্রিক্যাল একজন। অন্যদিকে এই পাশে যেহেতু মাইলিন শীট নেই, তাহলে তখন সেটা আমাকে কি বলবো, কেমিক্যাল অ্যাকশন। প্লিজ রিমেম্বার দিস, কারণ ইলেকট্রিক্যাল ইম্পালস অনেক ফাস্ট ট্রান্সপোর্ট হয়, তার জন্য এটাকে আমরা ইলেকট্রিক্যাল ইম্পালস বলে থাকি। ওকে, সো মাইলিনেটেড মানে যার মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট হবে। তো দেখ, নার্ভ ফাইবার্স ইনভলভ সোয়ান সেল, আমরা অলরেডি দেখলাম মাইলিন শীট হলে, যদি মাইলিন শীট থাকে এখানে এরকম করে, তাহলে তার মধ্যে সোয়ান সেলও থাকবে প্রেজেন্ট, রাইট? অ্যান্ড এক্সাম্পল স্পাইনাল অ্যান্ড ক্রেনিয়াল নার্ভ, আমরা সবাই জানি স্পাইনাল অ্যান্ড ক্রেনিয়াল নার্ভ কতগুলো থাকে, উই অল নো স্পাইনাল নার্ভ থাকছে 31 পেয়ার এবং ক্রেনিয়াল নার্ভ থাকছে 12 পেয়ার, যেটার ফাংশন এবং নাম আমাদের মনে রাখতে হয়, বাট এটা এমবিবিএসে গিয়ে পড়তে হয়। 12 পেয়ারের মধ্যে ট্রিকও আমি দিয়েছিলাম, O3 T2A ফাগবা, একবার মনে করার চেষ্টা করি ট্রিকটা দিয়ে সবাই। O3 T2A ফাগবা ইজ দ্য ট্রিক টু রিমেম্বার 12 পেয়ার অফ মাইলিনেটেড নার্ভস, একজন মানে সরি দ্য ক্রেনিয়াল নার্ভস। ওকে, না নন মাইলিনেটেড যদি হয়, তো ডেফিনেটলি এখানে এই নন মাইলিন শীত এই সোয়ান সেল কোথা থেকে আসবে, সোয়ান সেল আর অ্যাবসেন্ট, অ্যান্ড কোথায় পাওয়া যায়, মাথায় রাখবি ম্যাক্সিমাম যে একজনগুলো পাই সেটা হচ্ছে মাইলিনেটেড, ম্যাক্সিমাম অ্যাকশন কিন্তু মাইলিনেটেড হয়, সেই কারণে আমাদের বডির ইম্পালসগুলো যথেষ্ট ফাস্ট হয়। আদারওয়াইজ আমরা ভীষণ স্লো, একজন প্যারালাইসিস পেশেন্টের মতো, পলসির পেশেন্টের মতো হয়ে যেতাম। আর নন মাইলিনেটেড কী থাকে, সাম অ্যামাউন্ট থাকে, খুব নয়, ওই অটোনোমাস সোম্যাটিক নার্ভাস সিস্টেমের মধ্যে আছে, মানে এএনএস এসএনএস, বাট সব ম্যাক্সিমাম কিন্তু মাইলিনেটেড দিয়ে কাভার, ম্যাক্সিমাম কিন্তু সোয়ান সেল থাকে, ম্যাক্সিমাম কিন্তু ইলেকট্রিক্যাল ইম্পালসকে ক্যারি করে। ওকে, নাও 3 কোয়েশ্চেন আর দেয়ার। নিজাল বডিজ আর মেনলি কম্পোজ অফ, একটু আগে পড়িয়েছিলাম আমরা, কোয়েশ্চেনটা মনে করে আনসার দেখিস, পেয়ে যাবি নোটসে, ফ্রি রাইবোজোম অ্যান্ড রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো দিস ইজ দেয়ার। মাইলিন শীট ইজ প্রডিউসড বাই, মাইলিন শীট অলরেডি আমরা জানি সোয়ান সেল তো থাকেই মাইলিন শীটের মধ্যে, বাট এখানে অ্যাস্ট্রোসাইট আছে, অলিগোডেন্ড্রোসাইট আছে। সো উই অল নো নিউরোগ্লিয়া, যেটা কিনা মেইন পার্ট অফ দ্য সেল উইচ কনসিস্ট অফ অলিগোডেন্ড্রোসাইট, অ্যাস্ট্রোসাইট অ্যান্ড মাইক্রোগ্লিয়াল সেল। প্লিজ রিমেম্বার অলিগোডেন্ড্রোসাইট, যেটা এনসিআরটিতে দেওয়া নেই, অলিগোডেন্ড্রোসাইট, অ্যাস্ট্রোসাইট and oligodendrocyte and microglial cells. So these are the part of what, these are the part of the very important structure, and that we discuss is neuroglia, অর্থাৎ নার্ভাস সিস্টেম শুধু নিউরন না, নিউরোগ্লিয়া দিয়েও কিন্তু তৈরি হয়। সো নিউরোগ্লিয়ার মধ্যে কি থাকছে, অলিগোডেন্ড্রোসাইট, অ্যাস্ট্রোসাইট, মাইক্রোগ্লিয়াল সেল। এখন তুই যদি দেখিস মাইলিন শীতের মধ্যে সোয়ান সেল তো থাকেই, বাট তার সাথে এই দুটোর মধ্যে কোনটা থাকে, সো দ্যাট ইজ অলিগোডেন্ড্রোসাইট। অর্থাৎ অ্যাস্ট্রোসাইট কম থাকে, বাট অলিগোডেন্ড্রোসাইট কিন্তু বেশি প্রডিউস হয় মাইলিন শীত থেকে। তো আনসার ইজ অপশন ডি। নিজাল গ্র্যানুলস অফ নার্ভ সেলস আর মেড আপ অফ, নিজাল গ্র্যানুলস অফ নার্ভ সেল আর মেড আপ অফ, জাস্ট ডিসকাস আরইআর থাকে নিজাল গ্র্যানুলস। আরইআর মানে কি, রাইবোজোম, অ্যান্ড রাইবোজোম আই থিঙ্ক সবার আইডিয়া আছে, একটাই কাজ করে, সেটা হচ্ছে প্রোটিন তৈরি করে। সো দ্য আনসার ইজ ভেরি সিম্পল, অপশন ডি, which is protein. Okay, generation of conduction of impulse. So please remember this topic is very important and very sensitive also. Different types of ion channels are present on the neural membrane. First of all, please focus on this topic.
না আদারওয়াইজ প্রবলেম হবে। যে ট্রান্সপোর্টটা কীভাবে হয়, আমরা যদি এরকম করে একটা একজনের মেমব্রেন বানিয়ে নিই, জাস্ট থিং এটা একটা একজনের মেমব্রেন। একজন আমরা একটু আগে ড্র করলাম, একজনের নিচের দিকে সাইন্যাপটিক নব ছিল এবং তারপর বাকি স্ট্রাকচারের উপরের দিকে কিন্তু একজন সাইটনের সাথে কানেক্টেড ছিল। সো এটা যদি আমরা একজন নিই, একটা কমন একজন নিই, তো একজনের মধ্যে কিছু ফিচার ভীষণ ইম্পর্টেন্ট যেগুলো আমাদের বুঝতে হবে। একজনের মধ্যে অলওয়েজ কী হয়, ইলেকট্রিক্যাল ইম্পালস ট্রান্সপোর্ট হয়। কিভাবে হয় এবং কে হয় সেটা বোঝার জন্য আমাদের কিছু জিনিস আগে জানতে হবে। তো ফার্স্টে আমরা দেখে নিই যে আমরা কি দেখলাম, যে এই ধরনের একজনের মধ্যে ডিফারেন্ট টাইপসের আয়ন চ্যানেলস থাকে। ডিফারেন্ট টাইপসের আয়ন চ্যানেলস থাকে, অর্থাৎ কিছু আয়ন মনে কর বাইরে থেকে ভিতর দিকে ঢুকবে, কিছু আয়নস মনে কর ভিতর থেকে বাইরের দিকে বেরোবে, এবং এটা অলওয়েজ হয় দুটো আয়নের মধ্যে এক্সচেঞ্জ। এই আয়ন এক্সচেঞ্জটা অলওয়েজ হয় কার কার মধ্যে, সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে এক্সচেঞ্জ হয়। এই আয়নিক এক্সচেঞ্জটা অলওয়েজ হয় সোডিয়াম অ্যান্ড পটাশিয়ামের মধ্যে। প্লিজ রিমেম্বার দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি সেন্সিটিভ অলসো। তো রেস্টিংয়ে কী হয়, মনে করো আমরা রেস্ট করছি, শুয়ে আছি, ঘুমিয়ে আছি, সেই সময় আমরা যদি দেখি একজনের মেমব্রেনের ভিতরে আর বাইরে কী কী চেঞ্জেস দেখা যায়, সো তার জন্য আমাদের রেস্টিং ফেজ বলতে হবে। সো ফর রেস্টিং স্টেজ নিউরন ইজ নট কন্ডাক্টিং এনি কাইন্ড অফ ইম্পালস। বাট তখন যদি কোনো ইম্পালস ক্যারি না করে তাহলে কি হয়, মাথায় রাখবি, ইম্পালস ক্যারি যদি না করে বা যখন আমরা রেস্টিং ফেজে থাকি, একজনের মেমব্রেনটা হয়ে যায় নেগেটিভলি চার্জ। প্লিজ রিমেম্বার, একজনের মেমব্রেনের ভিতরটা হয়ে যায় কি, নেগেটিভলি চার্জড। একজনের মেমব্রেনের ভিতরটা কীরকম হয়ে যায়, নেগেটিভলি চার্জ। আর মেমব্রেনের বাইরেটা কীরকম থাকে, পজিটিভলি চার্জ থাকে। মেমব্রেনের বাইরেটা পজিটিভলি চার্জ থাকে। এবার এমনটা কেন হয়, এমনটা কেন হয় মাথায় রাখবি, যখন আমরা ইলেকট্রিক্যাল ইম্পালস পড়ি না, Na প্লাসটাকে আমরা পজিটিভ হিসাবে রাখি আর K প্লাসটাকে কিন্তু আমরা নেগেটিভ হিসাবে রাখি। হতে পারে কে প্লাস, বাট আমরা মাসাল অ্যাকশন পোটেনশিয়ালে এনএ প্লাসকে পজিটিভ রাখি, অর্থাৎ এনএ প্লাস যেদিকে মুভ হবে সেই দিকে মেমব্রেন পজিটিভ হবে, কে প্লাস যেদিকে আসবে সেদিকে মেমব্রেন নেগেটিভ হবে। তো এখন তুই যদি লক্ষ্য করিস যে রেস্টিং ফেজে দেখ কে প্লাস ইনক্রিজেস, দ্যাট মিনস নেগেটিভ চার্জ প্রোটিন ইনক্রিজেস। তো আই থিঙ্ক সবার কাছে এইটা ক্লিয়ার, যদি তার এই লাইনটা ক্লিয়ার যে কে প্লাস যেদিকে বেশি থাকবে সেই জায়গাটা নেগেটিভ হবে, এনএ প্লাস যেখানে থাকবে সেই জায়গাটা পজিটিভ হবে। এখন রেস্টিং ফেজে যদি আমরা দেখি, দ্যাট মিনস ইন রেস্টিং ফেজ, অর্থাৎ যেখানে কোনো ট্রান্সপোর্টেশন হচ্ছে না, সেই সময় মেমব্রেনের ভিতরে কি হচ্ছে, সেই টাইমে মেমব্রেনের ভিতরে কিন্তু পটাশিয়াম আয়ন্স বেশি থাকছে। মেমব্রেনের ভিতরে পটাশিয়াম আয়ন্স বেশি থাকছে এবং মেমব্রেনের বাইরে সোডিয়াম আয়ন্স থাকছে, খুব কম থাকছে কারণ সোডিয়াম ইম্পারমেবল হয়, বাট মেমব্রেনের বাইরেই থাকে, মানে সোডিয়াম মেমব্রেনের ভিতরে একজন রেস্টিং ফেজে ঢুকতে পারে না, প্লিজ মাথায় রাখবে। এবং পটাশিয়ামও রেস্টিং ফেজে মেমব্রেনের ভিতর থেকে বাইরে যেতে পারে না, যেহেতু বাইরে সোডিয়াম প্লাসগুলো জড়ো হয়, আর আমরা এক্ষুনি বললাম সোডিয়াম পজিটিভলি চার্জ শো করে, তার মানে বাইরেটা হয়ে যাবে কি, পজিটিভ। অপরদিকে যদি আমরা দেখি পটাশিয়ামটা কী করছে, ভিতরের দিকে থেকে থাকছে, পটাশিয়াম নেগেটিভ চার্জ শো করে, তাই মেমব্রেনের ভিতরটা হয়ে যাবে নেগেটিভ। সো প্লিজ রিমেম্বার, একজনের ভিতরের লেয়ারটা নেগেটিভ হয় কারণ তার ভিতরে পটাশিয়াম প্লাস থাকে। কেন থাকে, কারণ রেস্টিং ফেজে কোনো কিছুর মুভমেন্ট হয় না, তো সোডিয়াম বাইরে থেকে ভিতরে ঢুকতে পারবে না, পটাশিয়াম অতটা পারে না আফটার সাম টাইম। সেই কারণে মেমব্রেনের ভিতরে পজিটিভ আমাদের ক্যালসিয়াম থাকছে, সরি আমাদের পটাশিয়াম থাকছে, যে কারণে আমাদের নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে মেমব্রেনের ভিতরটা, আর মেমব্রেনের বাইরে কিন্তু সোডিয়াম আটকে থাকছে, সেই কারণে কিন্তু বাইরে পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে। তো প্রথমে এই ধারণাটা থাকা ভীষণ দরকার, অ্যান্ড আই হোপ দিস ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। সো দেখ কী লেখা আছে, নেগেটিভলি চার্জ প্রোটিন অ্যান্ড ফর দ্যাট রিজন নেগেটিভ চার্জ ইনক্রিজেস ফর কে প্লাস, কোথায়, এই একজনের ভিতরে, একজনের ভিতরে, আর বাইরে ভিতরে কিন্তু এনএ প্লাস কম থাকছে, বাইরে এনএ প্লাস বেশি থাকছে, তার কারণে বাইরেটা হয়ে যাচ্ছে পজিটিভ। একজনের ভিতরের লেয়ারকে আমরা কি বলি, exoplasm, প্লিজ রিমেম্বার, exoplasm is called the inner layer of axon, right? So then what happened, exoplasm inside the axon contain high concentration of potassium plus, okay, so let's continue that I am talking about. Exoplasm inside axon contain high concentration of K plus, আমরা একটু আগে ডিসকাস করলাম যে জাস্ট আ মিনিট, ওকে। সো আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করছিলাম যে এক্সোপ্লাজমের মধ্যে, মানে মেমব্রেনের মধ্যে রেস্টিং পোটেনশিয়ালে কী কী চেঞ্জেস আসছে, ওকে। সো আমরা দেখলাম যখন একটা মেমব্রেন এরকম আছে, এক্সোপ্লাজম ভাবলাম একজনের ভিতরে, তো রেস্টিং ফেজে কি থাকছে, এর ভিতরে পটাশিয়াম প্লাস আয়ন বেশি থাকছে আর বাইরে সোডিয়াম প্লাস আয়ন বেশি থাকছে, তার মানে বাইরেটা হয়ে যাচ্ছে পজিটিভলি চার্জ আর ভিতরটা হয়ে যাচ্ছে নেগেটিভলি চার্জ। রিজনটা অলরেডি আমি বলে দিয়েছি, পটাশিয়াম নেগেটিভ আয়নকে রিপ্রেজেন্ট করে
আর এদিকে সোডিয়াম পজিটিভ আয়নকে, রাইট? তো সেটাই আছে, দেখো এক্সোপ্লাজম ইনসাইড দ্য axon কন্টেন হাই কনসেন্ট্রেশন অফ কে প্লাস নেগেটিভলি চার্জ প্রোটিন, যার জন্য ওটা নেগেটিভলি চার্জ হচ্ছে, লো কনসেন্ট্রেশন অফ এন প্লাস। তো যদি এখানে পটাশিয়াম বেশি থাকে, ডেফিনেটলি ভিতরে সোডিয়াম প্লাস কী থাকবে, কম থাকবে। এবং অ্যাজ আ রেজাল্ট দ্য আউটার সারফেস অফ দ্য axon পজেস পজিটিভলি চার্জ। আমরা দেখলাম আউটার সারফেস কত হয়, পজিটিভলি হয়ে যাচ্ছিলো এখানে আমরা দেখলাম, কারণ সেখানে এন প্লাস বেশি থাকছে, কে প্লাস কম। অ্যান্ড চার্জ ওয়াইল ইনার মেমব্রেন কী হয়ে যাচ্ছে, নেগেটিভলি চার্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ পোলারাইজ হচ্ছে। এই স্টেটটাকে আমরা কি বলি, পোলারাইজ স্টেট। যখন ইনার মেমব্রেন অর্থাৎ এক্সোপ্লাজমের ভিতরে মেমব্রেনে নেগেটিভলি চার্জ তৈরি হয় এবং আউটার মেমব্রেনে পজিটিভলি চার্জ তৈরি হয়, তো এটা পোলারাইজ স্টেটকে রিপ্রেজেন্ট করে ইন রেস্টিং পোটেনশিয়াল, মানে ইন দ্য রেস্টিং ফেজ। নাও 3:2 এই রেশিওটা মাথায় রাখবে, অলওয়েজ 3টে সোডিয়াম আর 2টো পটাশিয়ামে এক্সচেঞ্জ হবে। 3Na প্লাস হতে পারে, 2K প্লাস হতে পারে, অর্থাৎ 2টো K প্লাস মেমব্রেন থেকে বাইরে বেরোতে পারে, আর 2টো পটাশিয়াম প্লাসকে মেমব্রেন থেকে বাইরে বের করার জন্য 3টে সোডিয়ামকে ভিতরে ঢুকতে হবে, বাট সেটা ডিফারেন্স স্টেটে হবে। উই উইল ডিসকাস ইন লেটার অ্যাবাউট দিস টপিক, ওকে? নাও হোয়াট ইজ রেস্টিং পোটেনশিয়াল, প্লিজ রিমেম্বার হোয়াট ইজ রেস্টিং পোটেনশিয়াল। সো whenever talking about resting potential, the electrical potential difference across the resting plasma membrane, অর্থাৎ আমরা এক্সোপ্লাজমকে কম্পেয়ার করলাম, দেখলাম রেস্টিং ফেজে এখানে নেগেটিভলি চার্জ ভরে যায়, এখানে পজিটিভলি চার্জে ভরে যায়, এখানে পটাশিয়াম প্লাস বেশি থাকে, সোডিয়াম প্লাস কম থাকে, রাইট? আর মেমব্রেনের বাইরে পটাশিয়াম প্লাস কম থাকে, সোডিয়াম প্লাস বেশি থাকে, যার কারণে এটা পজিটিভলি চার্জ হয়, এটা নেগেটিভলি চার্জ হয়। তো আমি বলতে চাইছি রেস্টিং পোটেনশিয়াল মানে এই স্টেটে, এই রেস্টিং স্টেটে দুটো মেমব্রেনের মধ্যে যে চার্জ ডিফারেন্স থাকছে, যে ডিফারেন্সটা থাকছে অ্যাক্রস দ্য প্লাজমা মেমব্রেন, অর্থাৎ এটা থেকে এটার যে ডিফারেন্সটা থাকছে সেটা অলওয়েজ যে অ্যামাউন্ট থাকবে সেটা কিন্তু রেস্টিং পোটেনশিয়াল হয়। এবং এই রেস্টিং পোটেনশিয়ালের যে ভোল্টেজটা থাকে, প্লিজ মেক শিওর অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, এটা অলওয়েজ নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ প্রোটিন আয়নটাই বেশি থাকে প্লাসের থেকে। এখন যদি আমরা তো জানি পটাশিয়াম প্লাস বেশি থাকে মেমব্রেনের ভিতরে, এবং এতটাই বেশি থাকে, ধরে নিলাম এখানে -10 আছে এবং বাইরে সোডিয়াম প্লাস কিন্তু পটাশিয়ামের থেকে কম থাকে, তো ধরে নিলাম বাইরে +5 আছে, তো আমার যে আনসারটা আসবে -10 + 5, সেটা তো আমার নেগেটিভে আসবে না, -5 আসবে। তো সেই কারণে আমি এই জিনিসটাই ডিসকাস করলাম যে রেস্টিং পোটেনশিয়াল মানে এই দুটো ডিফারেন্সটা। পোলারাইজ স্টেট কি আমি অলরেডি বলে দিয়েছি, বাট আমরা কি পাবো, আমরা রেস্টিং পোটেনশিয়াল নেগেটিভে পাবো, কারণ ভ্যালুটা নেগেটিভের, অর্থাৎ এক্সোপ্লাজমের ভিতরে আমার পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেশি থাকার জন্য সেখানে নেগেটিভ চার্জের ভ্যালুটা অলওয়েজ বাইরের আউটসাইডের যে পজিটিভ চার্জ তার থেকে বেশি হবে। তো সেই কারণে কি হবে, আনসারটা বা রেস্টিং পোটেনশিয়াল অলওয়েজ নেগেটিভ হবে। অ্যান্ড ফর দ্যাট রিজন আরএমপি কত হয়, প্লিজ রিমেম্বার, আরএমপি থাকে -85 মিলিভোল্ট, ওকে? ডিপোলারাইজ স্টেটে আরএমপি কত হয় দেখ, তারপরেও -70। ডিপোলারাইজ এগুলো আমরা পরে ডিসকাস করবো, বাট আপাতত আমি যেটা বলতে চাইছি, প্লিজ রিমেম্বার দিস ভ্যালুজ বিকজ কোশ্চেন ডেফিনেটলি উইল কাম ফ্রম দিস টপিক্স, কারণ এগুলো এনসিআরটিতে ডিরেক্ট নেই, বাট ভ্যালুগুলো কিন্তু থেকে কোশ্চেন আসে। মাথায় রাখবি আরএমপি রেস্টিং কন্ডিশনে কত হয়, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল রেস্টিংয়ে হয় -85 মিলিভোল্ট, ডিপোলারাইজ স্টেটে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল বা আরএমপি কত হয়ে যায়, ডিপোলারাইজ স্টেটে এটা হয়ে যায় -70 ভোল্ট, ওকে? প্লিজ মেক শিওর দিস টু ভ্যালুজ। নাও আচ্ছা, আমরা এই টপিকটায় পরে ডিসকাস করব, বিকজ আমি ইম্পালসটা আগে করাতে চাইছি। তারপর নেক্সট টপিক আমি এই জায়গাটা স্কিপ করলাম, এটা আমরা অফলাইনে ডিরেক্ট ডিসকাস করব সামনাসামনি। সো ট্রান্সমিশন অফ ইম্পালস, ওকে? Transmission of impulse কি হবে, nerve impulse is transmitted from one neuron to another neuron through the junction called synapse. So we are very clear about this diagram. This is the diagram from NCERT and this is a very important diagram from NCERT. তো এখানে একটা নিউরন আমরা দেখছি, রাইট? we see there is a neuron and এখানে আরেকটা নিউরন আমরা দেখছি, এখানে দুটো। এখন এই দুটোর মধ্যে যদি ইলেকট্রিক্যাল ইম্পালস ট্রান্সপোর্ট হতে হয় তাহলে একটা স্পেস দিয়ে হতে হবে। উই আর ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্য স্পেস, ইফ উই সি দিজ আর ভেরি ক্লিয়ার স্পেসেস হিয়ার। এখানে আমরা এখানে একটা এন্ড হয়ে যাচ্ছে নিউরন, এখানে আর একটা নিউরন শুরু হচ্ছে, তার মানে এই যে স্পেসটা মাঝখানে পড়ে থাকছে, দিস ইজ দ্য সাইন্যাপটিক স্পেস, যেটাকে আমরা সাইন্যাপস বলছি, অর সাইন্যাপটিক ক্লেফট অলসো, synapse or synaptic cleft also. So this is very important, means এটা দুটো নিউরনের এমন একটা জায়গা where electrical distribution transmission, not only electrical but chemical also neurotransmitter রিলিজ হবে, সেই ট্রান্সমিশনটা কিন্তু এখানে হয়, ওকে? এনসিআরটিতে আমার এই ডায়াগ্রামটা দেওয়া আছে, দ্যাট মিনস আমি কথা বলছিলাম এখান থেকে এইখানে একটা এন্ড হয়ে গেল, এখানে একটা এন্ড হলো এবং এখান থেকে দেখ আর একটা শুরু হচ্ছে, তার মানে যাই ডিস্ট্রিবিউশন হবে এই স্পেসটার ভিতরে হবে, যেটাকে আমরা সাইন্যাপটিক ক্লেফট বলছি বা সাইন্যাপস বলছি, ওকে? সো প্লিজ রিমেম্বার দিস এরিয়া।
তো আমরা প্রথম ডেটাটুকু শেষ করলাম যে সাইন্যাপসে কী হচ্ছে, নাম ইম্পালস হচ্ছে একটা থেকে আরেকটা জায়গায়, যে স্পেসটা দিয়ে সেটাকে আমরা সাইন্যাপস বলি, এবং সাইন্যাপস কোন জায়গাটা সেটা আমরা অলরেডি দেখলাম। আই থিঙ্ক দিস ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। নেক্সট, so synapse is formed by the membrane of pre and post synaptic membrane. Now what does it mean by pre and post synaptic membrane? যদি ভালো করে আমরা দেখি, সো সাইন্যাপস তৈরি হচ্ছে এই দুটো দিয়ে। দেখ, প্রি সাইন্যাপটিক মেমব্রেন কোনটাকে বলছি, সাইন্যাপসের আগে, অর্থাৎ এই যে মেমব্রেনটা দেখতে পাচ্ছি আমরা, this membrane is called presynaptic membrane. This area, this total areas are this is actually presynaptic membrane, right? এবং তার নিচের দিকে যেটা থাকছে, অর্থাৎ আর একটা নিউরন শুরু হচ্ছে, তার যে মেমব্রেনটা, এই মেমব্রেনটা সেটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। অর্থাৎ সাইন্যাপসটা থাকছে কিসের ভিতরে, এই প্রি সাইন্যাপটিক মেমব্রেন, আর এই পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের মাঝখানের এই স্পেসটাকে আমরা কিন্তু সাইন্যাপস বলছি, যার মধ্যে আয়ন রিসেপ্টরস এক্সচেঞ্জ হয়। তো যদি প্রি সাইন্যাপটিক মেমব্রেনের সাথে যে নিউরনটা যুক্ত আছে সেটাকে আমরা কি বলবো, প্রি সাইন্যাপটিক নিউরন বলবো, যদি এটার সাথে কানেক্টেড অন্য একটা নিউরন। আর পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের সাথে যেটা কানেক্টেড আছে সেটা আর একটা নিউরন হবে, দ্যাট ইজ পোস্ট সাইন্যাপটিক নিউরন। সো প্রি সাইন্যাপটিক নিউরন, পোস্ট সাইন্যাপটিক নিউরন, অ্যান্ড বিটুইন প্রি সাইন্যাপটিক মেমব্রেন যেটা এখানে থাকছে এবং পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন, তার ভিতরে দ্য স্পেসিফিক এরিয়া দ্যাট ইজ সাইন্যাপস অর সাইন্যাপটিক ক্লেফট, যেখানে ট্রান্সমিশন হয়। So I think this topic is also absolutely clear যে what is presynaptic and what is post synaptic membrane, right? So next we are talking about the next area, and that is synaptic cleft, যেটা আমরা এক্ষুনি দেখলাম, the functional gap present between pre and post synaptic neuron. Okay, so this is also very clear. The functional gap means I am talking about this total area, the functional gap between this area, between this pre-synaptic membrane and this post-synaptic membrane, there is area, and that area is called what, synaptic cleft, যেখানে transmission হয়. So I think this is also absolutely clear, right? Now this synaptic cleft, this is a very important data. Again, please remember this slide, this is very important slide. এই বছরই 2022 তেও এখান থেকে কোশ্চেন এসেছিল, এই কোশ্চেনটাই দিয়েছিল, synaptic cleft. Now this synaptic cleft is actually two different types, electrical synaptic cleft and chemical synaptic cleft. আমরা একটু আগে ডিসকাস করলাম না, electrical synapse and chemical synapse, তো এইটাই হচ্ছে সেটা, electrical synapse আর chemical synapse. electrical synapse always fast হবে, এটা এই বছর জিজ্ঞেস করেছিল, as compared to chemical synapse. so electrical synapse এ কি হয় আমরা যদি একটু ডিটেলসে দেখি না, the membrane of pre and post synaptic neuron are very close to each other. Please remember, প্রি সাইন্যাপটিক মেমব্রেন আর পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন যদি একে অপরের থেকে কি হয়, একে অপরের থেকে ভীষণ ক্লোজলি থাকে, টাইট একদম ঘেঁষে ঘেঁষে থাকে, তাহলে যে জিনিসটা ট্রান্সমিট হবে সেটা হবে ইলেকট্রন। এখান দিয়ে ট্রান্সমিট হবে ইলেকট্রন, রাইট? তো ইলেকট্রিক্যাল সাইন্যাপস বলতে আমরা সেই রকম সাইন্যাপস, বা ইলেকট্রিক্যাল সাইন্যাপটিক ক্লেফট বলতে আমরা সেই রকম সাইন্যাপটিক ক্লেফট বুঝি যেখানে এই ডিস্টেন্সটা কম থাকে। কোন ডিস্টেন্সটা? এই ডিস্টেন্সটাই প্রি আর পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের কনসেপ্ট, অর্থাৎ এই জায়গাটা এবং এই জায়গাটার মাঝখানে যে ডিস্টেন্স এটা ভীষণ কম থাকবে, রাইট? এই গ্যাপটা ভীষণ কম থাকবে, তখন সেটাকে কিন্তু আমরা বলবো কি, ইলেকট্রিক্যাল সাইন্যাপটিক ক্লেফট। আর এটাই যদি বেশি থাকে, দ্য মেমব্রেন আর প্রি অ্যান্ড পোস্ট সাইন্যাপটিক নিউরনস আর সেপারেটেড বাই ফ্লুইড, যদি এটা বেশি থাকে সেপারেটেড বাই ফ্লুইড, যখনই ফ্লুইড কথাটা বলছে না, দ্যাট মিনস ইউ শুড ভেরি ক্লিয়ার যে দে আর টকিং অ্যাবাউট কেমিক্যাল, বিকজ ইট ইজ ওয়ান কাইন্ড অফ ফ্লুইড. Chemical they're talking about neurotransmitter, which is GABA, which is acetylcholine. So GABA acetylcholine, which is commonly called neurotransmitter, and this neurotransmitter are classic example of chemical synaptic cleft, অর্থাৎ যেখানে প্রি আর পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের মাঝখানে বেশি গ্যাপ আছে, যেমন এখানে আমরা দেখছি অনেকটা গ্যাপ আছে, এবং এই গ্যাপের মাঝখানে we are very clear about this dotted like structure, that means we are very clear about the fluid is present in between them, and that fluid is called neurotransmitter. Example is GABA, example is acetylcholine, right? Example is GABA, example is acetylcholine. So we are very clear, we are very sensitive about these topics, and that space is actually the neural synaptic cleft, where there is a transmission between the neural part, that is the presynaptic neuron and postsynaptic neuron. So electrical synapse mane where the pre and post synaptic gaps are
very close, খুব কম গ্যাপ আছে, but if the pre and post synaptic membranes having much amount, lots of gap, and in that on that particular gap fluid is present. Which kind of fluid? That is neurotransmitter. Example is GABA and acetylcholine, and that is called your chemical synapse. So this is very important. Please remember, electrical transmission হয়, ইলেকট্রিক্যাল সাইন্যাপসে ইলেকট্রন ট্রান্সমিট হবে, ডেফিনেটলি ফাস্টার হবে, কারণ এখানে ডিরেক্ট নিউরনের মধ্যে ফ্লো হয় ইলেকট্রন, বাট এখানে কেমিক্যাল নিউরো ট্রান্সমিটার হয়তো ডেফিনেটলি স্লো হবে, এবং সেই জন্য কেমিক্যাল সাইন্যাপস কিন্তু স্লো হয় অ্যাজ কম্পেয়ার টু ইলেকট্রিক্যাল সাইন্যাপস. I hope this is absolutely clear. So please make sure, please remember this diagram. এখানে আমরা দেখছি এখানে এক্সন এন্ড হয়ে গেলে ডায়াগ্রামটা দিয়ে কোশ্চেন এসছে আমাদের, আমার মনে হয় না এটাতে তোদের কোনো ডাউট থাকবে. এখানে এক্সন টার্মিনাল তৈরি হচ্ছে, এবং টার্মিনালের পর আমরা এই যে বড় বাল্ব লাইক স্ট্রাকচারটা দেখছি, দ্যাট ইজ মাই এক্সন সাইন্যাপটিক নব. এবং এই সাইন্যাপটিক নবের মতো প্রথম আমরা যে এরিয়াগুলো দেখব, দ্যাট ইজ দিস এরিয়া, দ্যাট মিন্স উই আর টকিং অ্যাবাউট দ্য সাইন্যাপটিক ভেসিকল. তো যখনই আমরা সাইন্যাপসের ভিতরে ঢুকছি, আমরা সাইন্যাপটিক নবে ঢুকছি, আমরা পাচ্ছি কি কিছু নব লাইক স্ট্রাকচার পাচ্ছি. দিস নবস, আমি যেটা প্রথমেই বলেছিলাম, এগুলোকে আমরা সাইন্যাপটিক ভেসিকল বলি. কেন? বিকজ দ্য ফাংশন ইজ ভেরি ক্লিয়ার. এদের ফাংশন হচ্ছে, এদের ভিতরে যেগুলো সিনথেসাইজ হচ্ছে, দিজ আর neurotransmitter molecules. So these are neurotransmitter molecules. Example, as we know, acetylcholine and GABA. এগুলো সিনথেসাইজ হয় কোথায়? অনেকবার জিজ্ঞেস করেছে এক্সামে যে ওয়্যার নিউরোট্রান্সমিটার সিনথেসাইজ. সো ইট ইজ সিনথেসাইজ ইনসাইড দ্য সাইন্যাপটিক ভেসিকল অফ সাইন্যাপটিক নব, রাইট? এরপর আমরা নেক্সট এরিয়া যদি আমরা দেখি, সো দিস ইজ দ্য এরিয়া আই এম টকিং অ্যাবাউট. এইটা হচ্ছে আমার প্রি সাইন্যাপটিক মেমব্রেন, অর্থাৎ আগের নিউরনটা সাইন্যাপটিক মেমব্রেন, আর তারপরে পরে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমার কি, এই মেমব্রেনটা হচ্ছে আমার পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন. সো আমরা অলরেডি ডিসকাস করেছি, এটা আমার প্রি সাইন্যাপটিক মেমব্রেন হচ্ছে, এবং তার নিচে থাকছে আমার পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন. দুটোর মাঝখানে স্পেস, এই যে স্পেসটা আমরা দেখছি, দিস টোটাল স্পেস অকুপাইড বাই নিউরোট্রান্সমিটার মলিকিউল, এটাকে আমরা বলছি সাইন্যাপটিক ক্লেফট. অলরেডি আমরা এগুলো দেখেছি. দিস ইজ সাইন্যাপটিক ক্লেফট, আর দুটোর গ্যাপকে আমরা সাইন্যাপসও বলি. আর ফাংশন কিভাবে করে, প্লিজ রিমেম্বার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট. যখনই এক নিউরোট্রান্সমিটার মলিকিউল এখানে রিলিজ হলো না, সেই মলিকিউলটা ডিরেক্টলি তার পরের নিউরনে, অর্থাৎ প্রি থেকে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে যেতে পারে না. ইট নিড সাম কাইন্ড অফ হেল্প, ইট নিড সাম কাইন্ড অফ ক্যারিয়ার. তো এর জন্য এখানে আমাদের রিসেপ্টার আছে. উই আর ভেরি ক্লিয়ার, দিজ আর রিসেপ্টার, রিসেপ্টার কী করছে? এখান থেকে ইম্পালস নিচ্ছে নিউরোট্রান্সমিটার, তারপর এখানে আসছে, এবং এরপর নেক্সট নিউরনে ট্রান্সপোর্ট হচ্ছে. দ্যাট মিনস একটা নিউরন থেকে অন্য নিউরনে ইম্পালস যাওয়ার আগে কিন্তু এই প্রি আর পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের রিসেপ্টারগুলো আছে, প্রিতে কিন্তু নেই. ফার্স্ট ইয়ারে দেখবি, ফিঙ্গার টিপসে দেখবি কোশ্চেন আছে যে রিসেপ্টার অ্যাসোসিয়েট উইথ উইচ পার্ট. কোথাও লেখা আছে প্রি অ্যান্ড পোস্ট বোথ, কোথাও লেখা আছে অনলি প্রি, কোথাও লেখা আছে পোস্ট, কোথাও লেখা আছে নান অফ দিস. সো ইট ইজ অনলি অ্যাসোসিয়েট উইথ পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন. পজিশন ওয়াইজও আমরা যদি দেখি, এটা পোস্টে আছে, প্রিতে নেই. তো প্রির ইনফরমেশন পোস্টে নেয়, রিসেপ্টার অ্যাকসেপ্ট করে, তারপর সেটা পোস্ট সাইন্যাপটিক নিউরনে ট্রান্সমিট করে মেমব্রেন থেকে. ওকে, সো আই হোপ দিস ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট. Now এখানে আবার থিওরি আছে. দ্য কেমিক্যাল কল্ড নিউরোট্রান্সমিটার উই অল নো, অ্যান্ড ইট ইজ ইনভলভ ইন দ্য ট্রান্সমিশন অফ ইম্পালস অ্যাট দ্য সাইন্যাপস. তো ডেফিনেটলি নিউরোট্রান্সমিটার সাইন্যাপসকে, অর্থাৎ ইনফরমেশনকে কী করছে? ট্রান্সমিট করছে একটা নিউরন থেকে অন্য নিউরনে. দ্য এক্সন টার্মিনালস কন্টেন্ট ভেসেল, অলরেডি আমরা বললাম সাইন্যাপটিক ভেসিকল, এবং সেই সাইন্যাপটিক ভেসিকলের মধ্যে নিউরোট্রান্সমিটার কী হয়? সেই নিউরোট্রান্সমিটার সিনথেসাইজ হয়. ওকে, না মেকানিজমটা দেখ, আমরা এতক্ষণ যে জিনিসটা প্র্যাকটিক্যালি দেখলাম ডায়াগ্রামে, সেটা থিওরি এখানে লেখা আছে. মেকানিজম অ্যাজ পার এনসিআরটি, ওয়েন অ্যাকশন পোটেনশিয়াল জেনারেটেড. অ্যাকশন পোটেনশিয়াল মানে যখন রেস্টিং ফেজ থেকে এক্সাইটেড ফেজে যায়, রিপোলারাইজেশন হয়, তখন কি হয়? এক্সন টার্মিনালে আছে, ইট স্টিমুলেট দ্য মুভমেন্ট. অর্থাৎ যখনই মেস্টিক পোটেনশিয়াল হয়, তখন সাইন্যাপটিক ভেসিকলকে স্টিমুলেট করা হয়. সাইন্যাপটিক ভেসিকলকে স্টিমুলেট করলে সাইন্যাপটিক ভেসিকল কী করবে? ডেফিনেটলি নিউরোট্রান্সমিটার তৈরি করা শুরু করবে. অ্যান্ড দে ফিউজ উইথ দ্য প্লাজমা মেমব্রেন, রিলিজ দ্য নিউরোট্রান্সমিটার. প্লাজমা মেমব্রেনের সাথে ফিউজ হলে সাইন্যাপটিক ভেসিকল থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হবে, একটু আগে বললাম, এবং সেটা কোথায় আসবে? প্রি আর পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের মাঝের এরিয়া, অ্যান্ড দ্যাট ইজ কল্ড সাইন্যাপটিক ক্লেফট. সাইন্যাপটিক ক্লেফটের মধ্যে আসলো, সাইন্যাপটিক ক্লেফট থেকে সেটা কোথায় চলে গেল? নিউরোট্রান্সমিটার ট্রান্সমিট হয়ে গেল কোথায়? পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে.
পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে যেই চলে গেল, ইট ইজ বাইন্ড ওপেন ইন্টু আয়ন চ্যানেল, অ্যালাউ এনার্জি হুইচ ক্যান জেনারেট আ নিউ পোটেনশিয়াল অফ পোস্ট সাইন্যাপটিক নিউরন। অর্থাৎ যেই ওখানে চলে গেল অমনি এটা অ্যাক্টিভেট হয়ে গেল, দে স্টার্ট টু অ্যাক্টিভেট অ্যান্ড তারপরে ইম্পালসকে একটা থেকে অন্য জায়গায় অর্থাৎ একটা নিউরন থেকে অন্য নিউরনে ট্রান্সমিট করা শুরু করলো। এখানে এনার্জি অফ এন্ট্রি অফ আয়ন্স লেখা আছে, এখানে কিসের এন্ট্রি অফ আয়ন্স লেখা আছে বলতো? ভালো করে মনে করে দেখ, এটা ছিল একজনের মেমব্রেন, ভিতরে ছিল কে প্লাস, বাইরে ছিল আমার এনএ প্লাস। ভিতরে কে প্লাস বেশি থাকার কারণে এটা বেশি নেগেটিভ ছিল, বাইরেটা একটু পজিটিভ ছিল সোডিয়ামের কারণে। এখন এন্ট্রি মানে এটাই বলতে চাইছে সোডিয়াম ভোল্টেজ চ্যানেল, আমরা পরের দিন ডিসকাস করব যে সোডিয়াম কোনো রকমভাবে ভিতরে ঢোকা শুরু করবে এবং পটাশিয়াম কোনো রকমভাবে বাইরে ঢোকা শুরু করবে। তো এখানে এন্ট্রি অফ আয়ন্স মানে সোডিয়াম পটাশিয়ামের ট্রান্সমিশন। আর আমি অলওয়েজ বলেছি সবসময় 3টে এনএ প্লাস ভিতরে ঢোকে আর 2টো কে প্লাস বাইরে বেরিয়েছে, অর্থাৎ 2টো পটাশিয়ামকে বাইরে বের করার জন্য 3টে সোডিয়াম প্লাসের ঢোকা মেমব্রেনের ভিতরে অর্থাৎ এক্সোপ্লাজমে ভীষণ জরুরি। তো সেটা লেখা আছে, এটা আমরা পরের দিনকেও আবার ডিটেলসে ডিসকাস করব। সো দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট ইন্টারসেলুলার ক্যাটায়ন, অ্যাবান্ডেন্ট মানে বেশি পাওয়া যায়। পজ কর ভিডিওটা আর আনসার করার চেষ্টা কর 2013 কোশ্চেন। আমি একটু আগে বলেছিলাম মেমব্রেনের ভিতরে বেশি কে প্লাস থাকায় মেমব্রেন বেশি নেগেটিভ হয়, বাইরে এনএ প্লাস থাকে। দুটোই তো পড়েছি আমরা, এগুলো তো পড়িনি, এগুলো নয় ইন্টারসেলুলার ক্যাটায়ন যেটা নিউরনে পাওয়া যায়। সো ডেফিনেটলি আনসার ইজ কে প্লাস। আমরা এটা পড়েছি সরি, আর ক্যালসিয়াম পড়েছিলাম, আনসার ইজ কে প্লাস। না, এটা এই ডায়াগ্রামটা 2013 কোশ্চেন ছিল নিটের, যেটা আমরা এতক্ষণ করলাম। ভালো করে পজ কর ভিডিওটা, আনসার করার চেষ্টা কর। অ্যান্ড দিস ইজ ভেরি সিম্পল, আনসার ইজ অপশন সি। কারণ আমরা এটাকে কিন্তু রিসেপ্টার বলছি, সিটাকে আমরা সাইন্যাপটিক ভেসিকল বলছি, তার মধ্যে নিউরো ট্রান্সমিটার তৈরি হয়, বাকিগুলো ভুল রিপ্রেজেন্ট করা আছে। ওকে, সো নেক্সট এরিয়া